তো হ্যালো সবাইকে, আজকে 26শে আগস্ট 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেখি আজকে কি কি নিউজ আছে তোমাদের জন্য। নীতি আয়োগের প্রথম কোশ্চেনটা হচ্ছে, নীতি আয়োগের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতের 15 থেকে 29 বছর বয়সী কত কোটি যুবক যুবতী নিট অর্থাৎ নিট মানে তোমাদের মেডিকেল এক্সাম না, নিট মানে হচ্ছে নট ইন এডুকেশন এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং, ঠিক আছে, এই ক্যাটাগরির মধ্যে অন্তর্ভুক্ত। তো 15 থেকে 29 বছরের মধ্যে কারা এর মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ কারা এই যে এডুকেশন এমপ্লয়মেন্ট আর ট্রেনিংয়ের মধ্যে নেই, আর তার সংখ্যা হচ্ছে 8.7 কোটি, ঠিক আছে, 8.7 কোটি মানুষের কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত নেই, ঠিক আছে। বিস্তারিত জেনে নাও। দেখো, নীতি আয়োগ এর রিপোর্ট অনুযায়ী 15 থেকে 29 বছর বয়সী প্রায় 8.7 কোটি যুবক যুবতী শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণ অর্থাৎ নিট এর বাইরে রয়েছেন, ঠিক আছে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে গ্র্যাজুয়েটদের মধ্যে প্রায় 8.25% যোগ্যতা অনুযায়ী উপযুক্ত কাজ করছেন। মাত্র 8.25% লোকজন কিন্তু উপযুক্ত যোগ্যতা অনুযায়ী কাজ করছে, ঠিক আছে। এর পরবর্তী আমাদের টপিকের প্রথম কোশ্চেন, অর্থাৎ কোশ্চেনটা হচ্ছে গর্ভিণী মিত্র কোর্সটি কোন নিচের প্রতিষ্ঠানটি চালু করেছে? গর্ভিণী কোন প্রতিষ্ঠানটি চালু করেছে সেটা হচ্ছে আনসার হবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা বা AIIA। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা 2026-27 সেশনের জন্য 6 মাসের গর্ভিণী মিত্র কোর্স চালু করেছে। এই কোর্সের মাধ্যমে প্রতি ব্যাচে 20 জন শিক্ষার্থী, কতজন? 20 জন শিক্ষার্থীকে আয়ুর্বেদ ভিত্তিক মাতৃকালীন স্বাস্থ্য পরিচর্যা ও ওয়েলসের প্রশিক্ষণ প্রদান করা হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে 24শে আগস্ট 2026 তারিখে ইন্ডিয়া পোস্ট তাদের কোন দুটি প্রধান মোবাইল অ্যাপ্লিকেশন আপগ্রেড করেছে? তো কোন দুটি মোবাইল অ্যাপ আপগ্রেড করেছে সেটা হচ্ছে ডাক মিত্র এবং ডাক সেবা। ইন্ডিয়া পোস্ট 24শে আগস্ট 2026 তারিখে তাদের ডাক মিত্র এবং ডাক সেবা কি ডাক মিত্র মনে রাখতে হবে কোন দুটো অ্যাপ্লিকেশন, ডাক মিত্র আর ডাক সেবা অ্যাপ্লিকেশন দুটি আরও আধুনিক ও আপগ্রেড করেছে। এর সাথে দেশের বিভিন্ন প্রান্তে পুনর্নবীকরণ করা 14টি পোস্ট অফিস ভবনের উদ্বোধন করা হয়েছে, ঠিক আছে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো, নেক্সট কোশ্চেনটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা NSG তাদের প্রথম 12 সপ্তাহের মহিলা কমান্ডো, এখানে মহিলাদের উপর কাজ হবে, মহিলা কমান্ডো কনভার্সন কোর্সটি হরিয়ানার কোন স্থানে চালু করেছে? তো হরিয়ানাতে চালু করেছে সেটা তোমাদের মনে রাখতেই হবে, কারণ কোন স্থানের থেকে হরিয়ানাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ কোন রাজ্যে বলবে তোমাদের, যেহেতু ন্যাশনাল এক্সাম হয়, পুরো দেশের মধ্যে এক্সাম হয়, তো কোন রাজ্যে বলাটা বেশি ইম্পর্টেন্ট। হরিয়ানায় কিন্তু এই কোর্সটা চালু হয়। হরিয়ানার কোথায়? মানেসর নামক অঞ্চলে, ঠিক আছে, হরিয়ানার মানেসর অঞ্চলে নামক অঞ্চলে কিন্তু এই কোর্সটা চালু হয়। হরিয়ানার মানেসর NSG তাদের প্রথম 12 সপ্তাহের মহিলা কমান্ডো কনভার্সেশন কোর্স চালু করেছে। রাজ্য পুলিশ বাহিনী এবং CAPF এর বাছাই করা মহিলা কর্মীদের বিশেষ কমান্ডো প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে এটি কিন্তু চালু করা হয়েছে, ঠিক আছে। তাহলে রাজ্য পুলিশদের ক্ষেত্রে কিন্তু এটা চালু করা হয়েছে। পরের টপিকের কোশ্চেন হচ্ছে 2011 সাল থেকে 2020 সালের মধ্যে ভারত কত মিলিয়ন হেক্টর পতিত বা অবনমিত জমি পুনরুদ্ধার বা রেস্টোরেশন করতে সক্ষম হয়েছে? তাহলে কতখানি জমি যেটা পড়েছিল সেটা উদ্ধার করেছে, কতখানি জমি? সেটা হচ্ছে 21.76 মিলিয়ন হেক্টর। 21.76 মিলিয়ন হেক্টর জমি কিন্তু ভারত সরকার উদ্ধার করেছে। বোঝা গেল, 2011 সাল থেকে 2020 সালের মধ্যে ভারত প্রায় 21.76 মিলিয়ন হেক্টর ক্ষতিগ্রস্ত বা পতিত জমি পুনরুদ্ধার করতে পেরেছে। এই ভূমি পুনরুদ্ধার প্রকল্পের ফলে 1.22 মিলিয়ন কর্মদিবস পার্সন ডে অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ এতদিন কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে, ঠিক আছে। এরপরে দেখো,
নাইন্থ জাতীয় নিরাপত্তা কৌশল অর্থাৎ নাইন্থ ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিক কনফারেন্স কোথায় এবং কার দ্বারা উদ্বোধন হয়েছে? 9 নম্বর, জাতীয় নিরাপত্তার দেখভাল কে করেন? অমিত শাহ করেন। তাহলে জাতীয় নিরাপত্তা কৌশল নয়াদিল্লি, অমিত শাহ। ঠিক আছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে 9 নভেম্বর জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলন 2026 উদ্বোধন করেছে। 24 আগস্ট এটা অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, এই সম্মেলনে সারা দেশের থেকে প্রায় 850 জনেরও বেশি শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ও বিশেষজ্ঞরা কিন্তু অংশগ্রহণ করেছিলেন। বোঝা গেল? এরপরের আমরা কোশ্চেনটা দেখি, মহীশূরে অনুষ্ঠিত আদিবাসী ভাষা ও মিউজিয়াম সম্পর্কিত জাতীয় কনক্লেভে কোন এআই অ্যাসিস্ট্যান্ট ও প্ল্যাটফর্মের ডিজিটাল আপডেট তুলে ধরা হচ্ছে? তাহলে কোন এআই অ্যাসিস্ট্যান্ট ও কোন প্ল্যাটফর্ম? সেটা হচ্ছে আদি ভানি এবং যোগো এআই। এবং অপশন নম্বর বি আদি ভানি এবং যোগো এআই কিন্তু এটা তোমার আপডেট তুলে ধরা হয়েছে এই দুটো। ঠিক আছে, তাহলে কর্ণাটকের মহীশূর কোথায় অবস্থিত? কর্ণাটকে তোমরা সবাই জানো, মহীশূর সাম্রাজ্য তোমরা হয়তো পড়েছো ইতিহাসে। ঠিক আছে, আদিবাসী ভাষা ও মিউজিয়ামের উপর 3 দিন ব্যাপী একটি জাতীয় কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। কিসের উপর? আদিবাসী ভাষার উপরে আর মিউজিয়ামের উপরে, যেখানে সংরক্ষিত থাকে। ঠিক আছে, এখানে আদিবাসীদের ভাষা সংরক্ষণের উন্নত আদিভানি প্ল্যাটফর্ম, কি প্ল্যাটফর্ম? আদিভানি প্ল্যাটফর্ম, এবং এআইটার নাম কি? জাগো এআই সহকারী প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক আছে, প্রদর্শিত হয়। এরপরে দেখো, জুলাই 2026 পর্যন্ত ভারতে অজীবাশ্ম নন ফসিল ফুয়েল কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। 2026 পর্যন্ত ভারতে অজীবাশ্ম ফয়েল বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত গিগাওয়াট অতিক্রমণ করেছে? কত গিগাওয়াট? সেটা হচ্ছে দেখো, নন ফসিল মানে ফসিল থেকে আসে না, এটা অন্য কিছু থাকে, অন্য বিভিন্ন নিউক্লিয়ার এনার্জি থেকে আসতে পারে। সেটা হচ্ছে 300.50 গিগাওয়াট। 300.50 গিগাওয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 21 জুলাই 2026 খ্রিস্টাব্দ অনুযায়ী ভারতের মোট ইনস্টল করা অজীবাশ্ম বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে 300.50 গিগাওয়াটে। এটি দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার 54% বেশি অংশ দখল করেছে। তো এটা একটা ভালো দিক আমাদের ইন্ডিয়ার জন্য, এটা একটা ভালো দিক, যেহেতু 54%-এর বেশি কিন্তু আমরা জীবাশ্ম ছাড়া অন্য জায়গা থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে পারছি। এরপরে দেখো, তামিলনাড়ু সরকার কোন শিক্ষাবর্ষ থেকে সরকারি স্কুলে এআই এবং আধুনিক প্রযুক্তিভিত্তিক TNARIVU পাঠ্যক্রম চালু করার ঘোষণা করে দিয়েছে? তাহলে তামিলনাড়ু সরকার এআই এর সাহায্যে, মানে এআই যাতে করে উন্নতি হয় সেই ব্যবস্থা কিন্তু চালু করেছে শিক্ষা খাতে। সেটা হচ্ছে 2027-28 শিক্ষাবর্ষে। 26-27 তো এখন চলছে, তো এটাই হয়নি, 27-28 কিন্তু চালু করবেন তারা। ঠিক আছে, তামিলনাড়ু সরকার 2027 থেকে 28 শিক্ষাবর্ষ থেকে সরকারি স্কুলগুলোতে ঠিক আছে TNARIVU কারিকুলাম চালু করতে চলেছে। ঠিক আছে, এতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নতুন প্রযুক্তি বা ইমার্জিং টেকনোলজি এবং উদ্যোক্তা তৈরি সংক্রান্ত দক্ষতা যেটা শিক্ষা কিন্তু দেয়া হবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, অতি সম্প্রতি খিজাদিয়া বার্ড স্যাংচুয়ারি, এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আরআরবি গ্রুপ ডি এনটিপিসি এদের জন্য। খিজাদিয়া বার্ড স্যাংচুয়ারি হচ্ছে ব্ল্যাক নেকড স্টর্ক, যেটা একটা পাখির নাম। ঠিক আছে, ব্ল্যাক নেকড স্টর্ক প্রজনন কেন্দ্র হিসেবে সংবাদ এনেছে। এটি কোন রাজ্যে অবস্থিত? তো এটা হচ্ছে তোমাদের গুজরাটে কিন্তু অবস্থিত। গুজরাটে হচ্ছে এই যে খিজাদিয়া বার্ড স্যাংচুয়ারি, এটা কোথায় অবস্থিত? গুজরাটে খিজাদিয়া বার্ড স্যাংচুয়ারি বা অভয়ারণ্য 2024 সালে প্রজনন মরশুমে চারটি ব্ল্যাক নেকড স্টর্কের বাসা থেকে 8টি ছানা কিন্তু সফলভাবে উদ্ধার করেছে। ঠিক আছে, এখান থেকে সফলভাবে জন্ম নিয়েছে। আর বিপন্নপ্রায় প্রাণী, সেই জন্য এর উপরে এত আমাদের এত পড়তে হচ্ছে। এই পাখির সফলভাবে প্রজননের জন্য এলাকাটি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য কেন্দ্র হিসেবে কিন্তু চিহ্নিত হয়েছে। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেনে চলে যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে, IWG 2026 ওয়ার্ক ফ্রম এনিহোয়ার এই দেখো, ওয়ার্ক ফ্রম এনিহোয়ার ইন্ডেক্সে স্থান পাওয়া একমাত্র ভারতীয় শহর কোনটা? তার মানে ওয়ার্ক ফ্রম এনিহোয়ার IWG-তে এর যে লিস্ট আছে, ওই লিস্টে একমাত্র ভারতের শহর যেটা ওখানে স্থান পেয়েছে সেটা হচ্ছে মুম্বাই। বৈশ্বিক রিমোট
ওয়ার্ক অর্থাৎ ওয়ার্ক ফ্রম এনিহোয়ার তালিকায় 77 পয়েন্ট পেয়ে মুম্বাই কত পয়েন্ট পেয়েছে মনে রাখতে হবে, 77 পয়েন্ট পেয়ে মুম্বাই একমাত্র ভারতের শহর হিসেবে স্থান করে নিয়েছে। এছাড়াও তোমাদের এটা জেনে রাখতে হবে যে এই তালিকায় 106.5 পয়েন্ট নিয়ে শীর্ষ একেবারে উপরের স্থান কার, একেবারে উপরের স্থান কিন্তু হচ্ছে থাইল্যান্ডের ব্যাংকক, থাইল্যান্ডের কি ব্যাংকক, বোঝা গেল। আচ্ছা আমাদের নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে তামিলনাড়ু সরকার কর্তৃক ঘোষিত অনু অন্নপূর্ণী সুপার 6 এলপিজি, ঠিক আছে, অন্নপূর্ণী সুপার 6 এলপিজি প্রকল্পের আনুমানিক বার্ষিক খরচ কত? অন্নপূর্ণী সুপার 6 এলপিজি এর আনুমানিক বার্ষিক খরচ হচ্ছে 4,000 কোটি টাকা, 4,000 কোটি টাকা কিন্তু অন্নপূর্ণী সুপার 6 এলপিজির উপরে খরচ করবে। 2024 সালের আগস্ট 2026 2026 আগস্ট 24 আগস্ট 2026 তারিখে তামিলনাড়ু সরকার অন্নপূর্ণী সুপার 6 এলপিজি প্রকল্প ঘোষণা করেছে। এই প্রকল্পের আওতায় রাজ্য সরকার অনুমোদিত বার্ষিক খরচ হবে 4,000 কোটি টাকা। শুধুমাত্র এটুকুই মনে রাখবে, এটুকু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বোঝা গেল। এরপরে দেখো ইউএস রিমুভ কাকে করেছে দেখো, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইউএস কোন দেশকে তাদের স্টেট স্পন্সর্স অফ টেরোরিজম অর্থাৎ টেরোরিজমের যে লিস্ট ছিল ওদের, সেই লিস্ট থেকে বাদ দিয়েছে কাকে, সেটা হচ্ছে সিরিয়াকে কিন্তু তারা বাদ দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র 24 আগস্ট 2026 তারিখে সিরিয়াকে তাদের সন্ত্রাসী সমর্থক রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিয়েছে, ঠিক আছে। সিরিয়া 19 ডিসেম্বর 1979 থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই টেরোরিজমের তালিকায় কিন্তু অন্তর্ভুক্ত ছিল, বোঝা গেল। আচ্ছা নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই, দেখো থাইল্যান্ডে নির্দিষ্ট রাজনৈতিক অপরাধের জন্য ক্ষমা সংক্রান্ত অ্যাক্ট অন প্রমোটিং এ পিসফুল সোসাইটি বিই 2569, ঠিক আছে, কবে কার্যকর হয়েছে? তো এটা কবে কার্যকর হয়েছে এই একটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট না, কারণ থাইল্যান্ডে আর এটার সাথে ভারতের তেমন লেনদেন নেই, বাট শুধু এটা জেনে নাও যে এটা 24 আগস্ট 2026 কিন্তু আমাদের মানে কার্যকর হয়েছে। তো এটা কিসের উপরে, এটা সাধারণত ব্যক্তি ক্ষমা উপরে সাধারণত, এবং সুনির্দিষ্ট রাজনৈতিক অপরাধের শিকার ব্যক্তিদের সাধারণ ক্ষমা প্রদান করা হবে এখান থেকে, ঠিক আছে। এটা অত বেশি ইম্পর্টেন্ট না তোমাদের জন্য। নেক্সট টপিক হচ্ছে ইরানের তেল প্রযুক্তি ও আর্থিক উৎসের আঘাত হানতে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কী করছে দেখো, ইরানের তেল প্রযুক্তি ও আর্থিক উৎসে আঘাত হানছে, এর জন্য বিশেষ একটা অপারেশন চালু করেছে। এই অপারেশনটার নাম কি? তাহলে অপারেশনটার নাম হচ্ছে অপারেশন ইকোনমিক আউটকাস্ট। কি বললাম? অপারেশন ইকোনমিক আউটকাস্ট। এই অপারেশনটা কিন্তু চালু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের অর্থনৈতিক নেটওয়ার্ক অর্থাৎ তেল, ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, সোনা, বিমান এবং শিপিং খাত লক্ষ্য করে অপারেশন ইকোনমিক আউটকাস্ট শুরু করেছে, ঠিক আছে। এটা ওদের ব্যাপার, বাট আমাদেরও একটু জেনে রাখা দরকার। বেইজিং অর্থাৎ বেইজিংটা কি বলতো, চীনের রাজধানী। বেইজিংয়ে অনুষ্ঠিত ভারত এবং চীনের 25তম বিশেষ প্রতিনিধি সীমান্ত আলোচনা ভারতের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করে? সীমান্ত অর্থাৎ বর্ডার নিয়ে যে আলোচনা হয়েছে চীন এবং চায়না এবং ইন্ডিয়ার মধ্যে, সেটার মধ্যে ভারতের থেকে প্রতিনিধিত্ব করে হচ্ছে অজিত ডোভাল, আর চায়না থেকে যিনি প্রতিনিধিত্ব করে তার নাম হচ্ছে ওয়াং ই। 25 আগস্ট 2026 তারিখে বেইজিংয়ে ভারত এবং চীনের মধ্যে সীমান্ত সংক্রান্ত 25তম বিশেষ প্রতিনিধি 25তম, ঠিক আছে, স্পেশাল রিপ্রেজেন্টেটিভ বৈঠক কিন্তু অনুষ্ঠিত হয়েছে। যেই বৈঠকে দেখো ভারতের প্রতিনিধিত্ব করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চীনের পক্ষ থেকে ছিল ওয়াং ই, ঠিক আছে, ওয়াং ই। ভারতেরটা মনে রাখবা, চীনেরটা মনে রাখার দরকার নেই, অজিত ডোভাল, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা দেখো, চলে যাওয়া যাক। আমেরিকার কোন রাজ্য সিনেটে 15 আগস্ট তারিখটিকে ন্যাশনাল ইন্ডিয়া হাফ ডে হিসেবে ঘোষণা করেছে? মোস্ট ইম্পর্টেন্ট, একটা স্টার দিয়ে রাখো এই কোশ্চেনটার উপরে। আমেরিকার কোন রাষ্ট্র সিনেট 15 আগস্ট তারিখটিকে ন্যাশনাল ইন্ডিয়া হাফ ডে হিসেবে ঘোষিত করেছে? সেটা হচ্ছে ইলিনয় রাজ্য, ঠিক আছে, ইলিনয়স রাজ্য কিন্তু এই যে 15 আগস্ট তারিখটা আমাদের স্বাধীনতা দিবসের দিনটিকে ন্যাশনাল ইন্ডিয়া হাফ ডে হিসেবে ঘোষণা করেছে। ইন্ডিয়া ফেস্ট 2026 উদযাপনকালে মার্কিন যুক্তরাষ্ট্র ইলিয়ন রাষ্ট্র সেনেট 15 আগস্ট ন্যাশনাল ইন্ডিয়া হাফ ডে হিসেবে ঘোষণা করেছে। ভারতীয় আমেরিকার সম্প্রদায়ের অবদানকে সম্মানিত করতে এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে, বোঝা গেল। পরের টপিকে পরের কোশ্চেন চলে যায়।
ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই এর 25 আগস্ট 2026 কত বছর পূর্ণ হলো? মোস্ট ইম্পর্টেন্ট ডবল স্টার। কত বছর পূর্ণ হলো ইউপিআই এর? 10 বছর পূর্ণ হলো। ঠিক আছে, 10 বছর কিন্তু ইউপিআই পূর্ণ হয়ে গেল। হচ্ছে 2016 সালের 25 আগস্ট কিন্তু এটা চালু হয়। ঠিক আছে, ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনা ভারতের ইউপিআই সিস্টেমটি 25 আগস্ট 2026 তারিখে 10 বছর সফলভাবে সম্পন্ন করেছে। বোঝা গেল জুলাই 2026 ইউপিআই এর মাধ্যমে দেখো 29.88 লাখ কোটি এই মূল্যের 2366 কোটি লেনদেন হয়েছে। তার মানে কত টাকা লেনদেন হয়েছে সেটা বুঝতে পারছো এখান থেকে। মনে রাখার দরকার নেই, বাট জেনে রাখো। ও দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই উদ্বৃত্ত ও তারল্য ফিরিয়ে নিতে 24 আগস্ট তারিখটিতে VRR নিলামের মাধ্যমে ব্যাংক ব্যবস্থা থেকে কত টাকা তুলে নিয়েছে? ব্যাংক ব্যবস্থা থেকে কিন্তু আরবিআই তুলে নিয়েছে হচ্ছে 1.41 ট্রিলিয়ন টাকা তুলে নিয়েছে আরবিআই। ভ্যারিয়েবল রেট রিভার্স রেপো অর্থাৎ VRR দুটি নিলামের মাধ্যমে ব্যাংকিং সিস্টেম থেকে অতিরিক্ত 1.41 ট্রিলিয়ন তারল্য প্রত্যাহার করেছেন। বোঝা গেল, এটা অতটাও ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, বাট মনে রেখো যে ACBY শেয়ার বাজার ডিপোজিটরি ক্লিয়ারিং কর্পোরেশনগুলি প্রযুক্তিগত সুরক্ষা ও পর্যবেক্ষণ জোরদার করতে কতগুলি প্যারামিটার বিশিষ্ট আইটি রেজিলিয়েন্স ইন্ডেক্স চালু করেছে? সেটা হচ্ছে আনসার হচ্ছে 9টি কিন্তু প্যারামিটার বিশিষ্ট আইটি রেজিলিয়েন্স ইন্ডেক্স চালু করেছে। বাজার অবকাঠামো প্রতিষ্ঠানগুলোর অর্থাৎ মার্কেট ইনফ্রাস্ট্রাকচার ইনস্টিটিউশনগুলোর তথ্য প্রযুক্তিগত স্থিতিশীলতা অর্থাৎ স্থিতিস্থাপকতা পরিমাপের জন্য কতটা স্থিতিস্থাপক সেটা পরিমাপ করার জন্য ACBI 9টি প্যারামিটারে আইটি রেজিলিয়েন্স ইন্ডেক্স চালু করেছে। ঠিক আছে, পরেরটা দেখো, 46তম FIP অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন বুক। ঠিক আছে, এক্সেলেন্স এটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। FIP অ্যাওয়ার্ড ফর কিসের জন্য? এক্সেলেন্স ইন বুক প্রোডাকশন 2026। এক্সেলেন্স ইন বুক প্রোডাকশন ফর 2026 এ তথ্য সম্প্রচার মন্ত্রকে পাবলিকেশন ডিভিশন মোট কতগুলি সম্মাননা জিতেছে? তাহলে মন্ত্রকের পাবলিকেশন ডিভিশনে কতগুলি সম্মাননা জিতেছে? সেটা হচ্ছে মোট 7টি সম্মাননা কিন্তু তারা জিতেছে। ঠিক আছে, বুক প্রোডাকশনের শ্রেষ্ঠত্বের জন্য 46তম FIP অ্যাওয়ার্ডের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পাবলিকেশন ডিভিশন মোট 7টি পুরস্কারের সম্মাননা পেয়েছে। ঠিক আছে, আচ্ছা চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে। জয়পুরে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ইন্ডিয়া কি অনুষ্ঠান হয়েছে? অনুষ্ঠিত হচ্ছে মিস ইউনিভার্স ইন্ডিয়া 2026 খেতাব জয়ী 19 বছর বয়সী। কত বছর বয়সী? 19 বছর বয়সী। মোস্ট ইম্পর্টেন্ট কাজিয়া লিজ মেজো নামটা মনে রাখতে হবে। কাজিয়া লিজ মেজো কোন রাজ্যের বাসিন্দা? তাহলে কাজিয়া লিজ মেজো কোন পুরস্কার পেয়েছে? মিস ইউনিভার্স ইন্ডিয়া 2026 এর মুকুট কিন্তু সে অর্জন করেছে। সেটা তিনি কোন রাজ্যের বাসিন্দা? তিনি হচ্ছে কেরলের বাসিন্দা। তোমরা জানো কেরলের মানুষ বেশি এডুকেটেড হয়, তো তার নামটা মনে রাখবা। এই হচ্ছে তোমার কারিয়া লিজ মেজো। ঠিক আছে, 23 আগস্ট জয়পুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কেরলের 19 বছরের কাজিয়া লিজ মেজো অর্থাৎ মিস ইউনিভার্স ইন্ডিয়া 2026 মুকুটটি জিতেছেন তিনি। 75তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন। 75তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা যেটা ওয়ার্ল্ডের মধ্যে হবে, সেখানে ভারতের প্রতিনিধিত্ব কিন্তু তিনি করবেন। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো, CSIR-NAL সম্প্রতি যে 3টি দেশীয় মাইক্রো গ্যাসিন টারবাইন ইঞ্জিন উন্মোচন করেছে সেগুলির নাম কি? মনে রাখবা, গ্যাসিন ইঞ্জিন প্রকল্প। সেটা হচ্ছে 550 আর 100। 550-100 তার আগে NJ বসিয়ে দেওয়া, NJ 550-100। ঠিক আছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। 25 আগস্ট নতুন দিল্লিতে CSIR-NAL 3টি সম্পূর্ণ দেশীয় ইন্ডিজিনাস প্রযুক্তিতে তৈরি মাইক্রো গ্যাস টারবাইন ইঞ্জিন NJ 5, NJ 50, NJ 100 উন্মোচন করেছে। এগুলির থ্রাস্ট ক্ষমতা হচ্ছে 5 কেজি, 50 কেজি আর 100 কেজি। এরপরে দেখো, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন সংস্থার তৈরি সমস্ত কনভেন ক্ষেপণাস্ত্র ব্যবহার প্রযুক্তি ভারতীয় প্রতিরক্ষা শিল্পের কাছে হস্তান্তর করেছে? তাহলে কার কাছে দিয়ে দিয়েছে? ভারতীয় প্রতিরক্ষা শিল্প
ভারতীয় প্রতিরক্ষা শিল্পের কাছে কিন্তু স্থানান্তর করেছে, কি স্থানান্তর করেছে, সমস্ত কনভেন্ট ক্ষেপণাস্ত্র মানে মিসাইলগুলো, ঠিক আছে। তো কার কাছে করেছে, কার কাছে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ডিআরডিও, ঠিক আছে, সরি কার কাছে না, ডিআরডিও তৈরি কনভেনশনাল, ঠিক আছে। কোন সংস্থার তৈরি কনভেনশন ক্ষেপণাস্ত্র, সেটা ডিআরডিও যে কনভেনশনাল ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করেছে সেগুলো হস্তান্তর করেছে কাদের কাছে, হস্তান্তর করেছে কনভেনশনাল মিসাইল সিস্টেম প্রযুক্তি, যেটা প্রাইভেট এবং পাবলিক ডিফেন্স ইনস্টিটিউটগুলোর কাছে কিন্তু তারা হস্তান্তর করেছে। দেখো, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও দ্বারা তৈরি সমস্ত সনাতন বা কনভেনশনাল মিসাইল সিস্টেম প্রযুক্তি দেশীয় প্রাইভেট ও পাবলিক ডিফেন্স ইন্ডাস্ট্রির কাছে টেকনোলজি ট্রান্সফার অনুমতি দিয়েছেন। দেখো, পরের কোশ্চেনে চলে যাই। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন সংস্থার তৈরি সমস্ত কনভেন্ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রযুক্তি ভারতের প্রতিরক্ষা শিল্পের কাছে হস্তান্তর করেছে? আচ্ছা, প্রতিরক্ষা শিল্প যেগুলো ইন্ডাস্ট্রি তাদের কাছে হস্তান্তর করেছে কোন সংস্থার তৈরি কনভেনশনাল ক্ষেপণাস্ত্র, সেটা হচ্ছে ডিআরডিও যে তৈরি করেছিল যে ক্ষেপণাস্ত্রগুলো কনভেনশনাল ক্ষেপণাস্ত্র, সেগুলো হচ্ছে প্রতিরক্ষা শিল্পের কাছে হস্তান্তর করেছে, ঠিক আছে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও দ্বারা তৈরি সমস্ত সনাতন কনভেনশনাল মিসাইল সিস্টেম প্রযুক্তি দেশীয় প্রাইভেট এবং পাবলিক ডিফেন্স ইন্ডাস্ট্রিগুলোর কাছে ট্রান্সফার করেছে, টেকনোলজি ট্রান্সফার করার অনুমতি দিয়েছেন, ঠিক আছে। এরপর হচ্ছে নেক্সট আমাদের লাস্ট কোশ্চেনটা হচ্ছে ভারতের প্রথম নন জিএমও পপকর্ন ভুট্টা হাইব্রিড কোথায় এবং কার দ্বারা উন্মোচিত হয়েছে? তাহলে পপকর্ন ভুট্টা হাইব্রিডটি কোথায় এবং কার দ্বারা উন্মোচিত হয়েছে? দেখো, এটা উন্মোচিত করেছে আমাদের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন কিন্তু এটা উন্মোচন করেছে কোথায়? মুসুনুরু যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত, সেখানে কিন্তু এটা উন্মোচন করেছে এই যে পপকর্ন ভুট্টা হাইব্রিড, ঠিক আছে। উপরাষ্ট্রমন্ত্রী সিপি রাধাকৃষ্ণন 24শে আগস্ট অন্ধ্রপ্রদেশের মুসুনুরুতে ভারতের প্রথম উচ্চ সম্প্রসারণ ক্ষমতা সম্পন্ন নন জিএম পপকর্ন ভুট্টা হাইব্রিড জাতটি উদ্বোধন করেছে, ঠিক আছে। তো এটা খুবই ভালো একটা জাত, এখানে কিন্তু খুবই প্রোডাকশন খুবই ভালো পাওয়া যাবে, ঠিক আছে। তো আজকের লেকচার এই পর্যন্ত ছিল। 26শে আগস্ট সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আজকে তোমরা পেয়ে গেলে। এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দেবো, আর কালকের মানে ডেইলি আমি আপলোড করব এই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, তোমাদের ডেইলি শিখিয়ে দেবো, মুখস্থ করিয়ে দেবো, ভালো করে বুঝিয়ে দেবো। তো আমার সাথে জুড়ে থাকতে হলে এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।